আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত ১১টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজও এর ব্যতিক্রম নয়। আসছে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরেই আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি। আজ আমাদের আলোচনার শিরোনাম উপজেলা নির্বাচন, তৃণমূলের টানাপোড়েন। আর এ বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে ৩ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। টিপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া। মিস্টার ভূঁইয়া, আপনাকে স্বাগত। এছাড়াও এই আলোচনায় যোগ করে দিতে চাই সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইম খান। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। যেহেতু শিরোনামেই বলছিলাম যে আমরা আসলে তৃণমূলের রাজনীতির কথা বলছি। আসছে ৮ই মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটিকে ঘিরেই এখন রাজনীতির নানান মহলে, বিশেষ করে গণমাধ্যম থেকে শুরু করে নানান জায়গায় আলোচনা হচ্ছে। আলোচনার অন্যতম যে বিষয়বস্তু দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আমি যদি আওয়ামী লীগের দিকেই তাকাই, সেক্ষেত্রে আমাদের চোখের সামনে যে দৃশ্যমান হচ্ছে যে উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যদের আত্মীয় স্বজনদের একেবারে খুব কঠোরভাবেই আওয়ামী লীগ নির্দেশ দিচ্ছে যে সরে দাঁড়াতেই হবে। এখন প্রশ্ন এটাও উঠতে পারে সাইম খান, যে যেহেতু আমরা দেখতে পাই যে সংসদে অনেকেই তো আত্মীয় স্বজন এমপির পদ নিয়ে আছেন। এমনকি কিছুদিন আগেও যদি আপনি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে তাকান, সেখানেও আপনি লক্ষ্য করবেন যে আওয়ামী লীগেরই একজন বর্ষিয়ান নেতার কন্যা সেখানকার মেয়র হচ্ছে। মানে যাবতীয় কঠোরতা শুধুমাত্র তৃণমূলেই কেন? মানে কি কারণে আওয়ামী লীগ আসলে এই ধরনের একটা কঠোর সিদ্ধান্তের দিকে এগুলো আসলে? না, দেখেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক হিসেবে উপস্থিত দুজন অতিথিকে, ধন্যবাদ যমুনা টিভির। দেখেন, আমাদের বাংলাদেশের যে নির্বাচন ও গণতন্ত্র, তার যে পথরেখা, সেখানে সবসময় যে আমাদের যে কিছু লুপহোল ছিল, সেগুলা আমরা কাটায় ওঠার জন্য আমাদের যে রাজনৈতিক ঐক্যমতের দরকার ছিল, সেগুলোতে আসাটা আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষে সম্ভব হয়নি। এবং বিগত কয়েক বছর ধরে আমাদের নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে আমাদের রাজনৈতিক বড় দুটি দল, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ যে জায়গায় দাঁড়িয়ে আছে, আর সে জায়গায় বিএনপি সবসময় তার বিপরীত মেরুতে থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং গণতন্ত্র বিরোধী যে কার্যক্রম সেটা করে চলেছে। তা এই যে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি হলো আমাদের আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হই, যখন একটি দল বারংবার তার সব ধরনের গণতন্ত্র এবং নির্বাচন বিরোধী কার্যকলাপ থেকে নির্বাচনকে বয়কট করে আসছিল। এবং নির্বাচন শুধু বয়কট করা নয়, নির্বাচনে অংশগ্রহণ করা নয়, তারা নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই নির্বাচন হতে দিবে না মর্মে জিহাদ ঘোষণা করেছিল। তার বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি দায়বদ্ধ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবে জনগণ ভোট দিয়েছে এবং সেই ভোটের মধ্য দিয়ে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবং এর ধারাবাহিকতায় আজকে যে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে দেখবেন যে বিএনপি বরাবরের মতো এই নির্বাচন বয়কটের বা অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে। এবং বিএনপির সাথে তাদের যে রাজনৈতিক মিত্র যারা আছেন, জামাত ইসলাম সহ যারা আছেন, তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না মর্মে একটা দিয়েছেন। তা আপনি যদি দেখেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আজকে যখন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতেছে না, তা আমাদের যারা প্রার্থী হবে, এই প্রার্থীদের এটা আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে আমাদের যারা এমপি, তারা তাদের এলাকায় নিরঙ্কুশভাবে তাদের পথযাত্রা রাখার জন্য এটা স্বভাবজাত বা সহজাত ভিত্তিতে বিগত দিনে যে রাজনীতিটা হয়ে আসছে, অনেকেই নিকট আত্মীয় স্বজনকে দিয়ে নির্ভর থাকতে চায় এবং বা মাইম্যান সৃষ্টি করে একটা নির্ভর থাকতে চায়, কারণ তাদের সাথে যাতে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণের মতো দ্বৈততা তৈরি না হয়। তার মানে প্রবলেমটা হচ্ছে আওয়ামী লীগের ভেতরে। এখানে বিএনপিকে কেন, মানে যেহেতু বিএনপি তো বলেই দিয়েছে তারা নির্বাচন বর্জন করছে, নির্বাচন থাকছে না, সেক্ষেত্রে বিএনপিকে আসলে টেনে আনাটা কতটুকু যৌক্তিক? এক, দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু আপনি বলছেন যে যেহেতু একচ্ছত্র একটা বিষয় তৈরি হচ্ছে দীর্ঘদিন থাকার সামনে, এটাকে অভ্যন্তরীণ কোন্দলটা খুব প্রকটভাবে সামনে এসছে, যার কারণে কি আওয়ামী লীগ শুধুমাত্র আত্মীয় স্বজন না, প্রতীকও নিয়ে যেতে চাইছে না নির্বাচনে, তাই কি?
আচ্ছা দেখেন, আপনি যে জায়গাটা বললেন বিষয়টা যদি আওয়ামী লীগের ভিতরে হবে তাহলে আমরা মিডিয়ায় আলোচনা করব কেন? বিষয়টা যদি আওয়ামী লীগের ভিতরেই হবে তাহলে আমরা পত্রিকা বা মিডিয়ায় এটা হেডলাইন হবে কেন? বিষয়টা আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় হলেও এর প্রভাবটা কিন্তু আমাদের সমাজ, রাষ্ট্র, সব রাজনীতির উপরে। তাই একটা রাজনৈতিক দল যখন রাজনীতির একটা অংশীদারিত্ব নিয়ে থাকে, আপনি যদি মনে করেন যে এই রাজনৈতিক দলটা বিএনপি, আমাদের মানে এটা অস্বীকার করার উপায় নাই, বিএনপি একটি বড় দল এবং সে তার জায়গা থেকে রাজনীতিতে, মিডিয়া এবং অন্যান্য জায়গায় একটা অংশীদারিত্ব নিয়ে আছে, কিন্তু তার তো গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, নির্বাচনের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। যখন সে তার নির্বাচন এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারকে সে ভ্রুক্ষেপ না করে বা কোনো ধরনের তোয়াক্কা না করে সে যখন নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তখন আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগকে কিছু কৌশল নিতে হয়, যে কৌশলগুলো আওয়ামী লীগের অভ্যন্তরীণ হওয়ার পরও আপনি যেভাবে আলোচনায় নিয়ে আসছেন, কি কারণে নিয়ে আসছেন, এটা রাজনীতিতে নতুন দিনে কি পথরেখা দিবে আমাদেরকে। তা আমরাও সেই জায়গাটায় চেষ্টা করতেছি যে যাদের হস্তক্ষেপ করার সুযোগ আছে তারা যাতে হস্তক্ষেপটা না করতে পারে। নির্বাচন করবে নির্বাচন কমিশন, প্রশাসন নির্বাচনের সকল ধরনের আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবে এবং বিভিন্ন পর্যায়ে যারা প্রভাবশালী ব্যক্তি, বিশেষ করে এমপি মন্ত্রীরা, যাদের এই নির্বাচনে হস্তক্ষেপ করার সুযোগ আছে, আওয়ামী লীগ চাচ্ছে বিএনপির মতো বড় অ্যাডভোকেট সাইম খান, এই প্রশ্নটা ওঠার সুযোগ আছে কিনা? ধরেন এর আগে অন্যান্য নির্বাচনগুলোতে যেসব প্রতিপক্ষরা যে নির্বাচনের আগে আগে অভিযোগগুলো তুলতো যে মাঠের মধ্যে আওয়ামী লীগের সাংসদরা থাকলে বা আওয়ামী লীগের প্রার্থীরা থাকলে যেভাবে তারা প্রভাব বিস্তার করে থাকেন, সেই অভিযোগটা এখন দলের ভেতর থেকে উঠছে যে দলের প্রতীক নিয়ে যিনি থাকছেন, দলের অন্য কর্মী বা অন্য কেউ হলেও সে থাকতে পারছে না, যার কারণেই কি আসলে যে অভিযোগটা আগে বাইরে থেকে আসতো সেই যে অভিযোগটা কি তার সত্যতা পাওয়া যাচ্ছে? না, সেই অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে না, কারণ সেই অভিযোগটা আপনি যখন তুলতেছেন তখন দলীয় সমর্থন থাকে এবং দল যখন সমষ্টিগতভাবে সমর্থন দেয় তখন কিন্তু দলের একটা সাংগঠনিক শক্তি বেশি থাকে। তা আজকের যে কথাটা বলতেছেন, আজকে আমরা সবার দলের সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রাখতেছি, কিন্তু এই লেভেল প্লেয়িং ফিল্ডে যারা প্রভাব দেখাইতে চাচ্ছে তাদের প্রভাবকে আমরা আরো সংক্ষিপ্ত তাদের প্রভাবকে রোধ করার জন্য, তাদের প্রভাব বিস্তারকে রোধ করার জন্য আমরা কাজ করতেছি। এ কারণে আমরা মনে করি যে যেহেতু বিএনপি না, এটা শুধু আমাদের একেবারে সুস্পষ্টভাবে কথা, বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাশা করে এই নির্বাচনের মধ্য দিয়ে দল এবং দলের বাইরে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচিত হোক এবং তারা এই স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্ব। আমি একটু অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আপনি শুনছিলেন অ্যাডভোকেট সাইম খান, তিনি তার বক্তব্যে যে জিনিসটা পরিষ্কার করছিলেন যে সেটা তাদের এক ধরনের শৃঙ্খলা দলের মধ্যে আনতে চান, যে বিষয়টিকে তিনি গুরুত্বভাবেই তুলছেন এইটা আলোচনার টেবিলে। এখন বিএনপির যে আমরা পজিশনটা দেখছি যে 150টি যে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে, সেখানে এখন পর্যন্ত আমরা গণমাধ্যমের খবর পাচ্ছি যে বিএনপির অলমোস্ট 45 জনের মতো একটা অংশ যারা হচ্ছে এই নির্বাচনে অংশ নিতে চান। এর মধ্যে শেষ দিন অর্থাৎ কালকে পর্যন্ত একটা দেখার বিষয় আছে যে কে কে শেষ পর্যন্ত থেকে গেলেন। কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে অনেক যারা তৃণমূলের নেতারা আছেন তারা বলছেন যে তারা অনেকে আগে পদে ছিলেন, এখন তারা পদে নেই। তারা মনে করছেন যে স্থানীয় জনগণ চাচ্ছেন বলেই তারা নির্বাচন করতে চাইছেন। এখন এই অংশটাকে আপনারা কেন বাধা দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। বিএনপি, আমি আপনার প্রসঙ্গে আসছি, তার আগে সাইম ভাইয়ের একটা প্রসঙ্গ থেকে আপনি যে প্রশ্নটা করছিলেন যে আজকে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদেরকে নির্বাচনে নিরুৎসাহিত করার বিষয়ে আওয়ামী লীগের সভানেত্রীর বরাত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই বক্তব্যটা মিডিয়াতে প্রচার করছে। তো আজকে আপনার প্রসঙ্গে আসছে যে তৃণমূলে এই বার্তাটা আওয়ামী লীগের সভানেত্রীর আত্মীয়রা অনেকেই গত পার্লামেন্টে, বর্তমান পার্লামেন্টে কিন্তু নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই এখনও স্থানীয় সরকার প্রতিনিধি হিসাবে এখনও দায়িত্ব পালন করছে। তো এখন যদি শীর্ষ নেতার আত্মীয় স্বজনরা করবে আর গ্রামের এমপি মন্ত্রীদের বা অন্যদের আত্মীয় স্বজনরা করবে না যোগ্যতা থাকার পরে, যদি ওই প্রক্রিয়ার আমিও প্রক্রিয়াটা চাই যে স্বচ্ছতার সাথে আত্মীয় স্বজনের বাইরে যাক, কিন্তু এই প্রক্রিয়াটা তো উপর থেকেই শুরু হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি এই বক্তব্যটার মধ্যে দিয়ে নির্বাচন প্রক্রিয়াটাকে একটা নিয়ন্ত্রণ করা একটা কৌশল মাত্র, আর এর বাইরে আমি কিছু মনে করি না। সেকেন্ড, আপনি যে কথাটা বলছেন যে আমাদের আপনাদের পত্রিকার ভাষায় 45 জন নির্বাচন করছে, আপনি বললেন যে 150টা সিটে প্রথম দফা নির্বাচন হচ্ছে, তাহলে 300 জন করে হলে আপনার প্রায়
150 যদি হয় তাহলে 3.5 ক্যান্ডিডেট লাগবে। তো বিএনপি তো 450 ক্যান্ডিডেট দেয় নাই, ক্যান্ডিডেট নির্বাচন করছো। কিন্তু এখানে তো মজাটা, ধরেন আপনি যদি এই প্রশ্নটা কেউ তোলে যে এটা কি জি প্লিজ, বিএনপির দায়িত্বশীল কোনো নেতা, জেলা পর্যায়ের নেতা, নির্বাহী কমিটির নেতা, থানা প্রেসিডেন্ট, সেক্রেটারি, এই পর্যায়ের এই 45 জনের মধ্যে 2-1 জন আছে কিনা আমার জানা নাই। এরা অনেকেই এক সময় বিএনপি করতো, বিএনপি সমর্থক আছে, আবার অনেকেই লোকাল আওয়ামী লীগের এক প্রার্থী আরেক প্রার্থীর চাপে বাধ্য হয়ে হয়তো অনেকের মনোনয়নপত্র জমা দিছে। এই বিষয়গুলি আমাদের পার্টির হাইকমান্ড দেখছে, কিন্তু দলের কোনো দায়িত্বশীল কোনো নেতাকর্মী এখন পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। কিন্তু এই প্রশ্নটা কি উঠবে না, ধরেন তৃণমূলের রাজনীতি তো অনেক শক্তিশালী রাজনীতি, এই যে একেবারে মাঠ ফাঁকা করে দেয়া, ধরেন এই নির্বাচন দিয়ে তো সরকার পরিবর্তন হয়ে যায় না, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তো আর সরকার পরিবর্তন হয়ে যায় না, সেক্ষেত্রে কি এই স্থানীয় সরকার নির্বাচনে এক ধরনের ভুল কৌশল নয়? আমি আপনাকে এই জায়গাতে আসছি, বিএনপি জন্মলগ্ন থেকে নির্বাচনমুখী দল, নির্বাচনের জন্যে, ভোটের জন্যই কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রাম, লড়াই, নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, খুন, গুম সকল কিছু স্বীকার করে কিন্তু আজকে 17 বছর লড়াই করছি ভোটের জন্য। আমরা ভোট কালকেও করতে চাই। আমরা 14 সালে ভোট দেখেছি যে 153টা সিটে বিনা ভোটে নির্বাচিত হয়েছে। 18 সালে ভোট দেখেছি রাতের বেলায় ভোট হয়ে গেছে, যেটা নির্বাচন কমিশন থেকে অনেকেই এটা স্বীকার করছে, রাত্রে ভোট হবে না, এই কথা কিন্তু নির্বাচন কমিশন বলছে যে সামনে নির্বাচন হবে না। এইবার কি ভোট দেখেছি ড্যামি ভোটের নির্বাচন। তারপরেও আমরা 14 সালের পরে, আপনার জানা উচিত 14 সালের পরে কিন্তু আমরা আন্দোলনে, জাতীয় নির্বাচনের আন্দোলনে থাকার পরেও আমরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। প্রথম 2 দফা নির্বাচনে আমার বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছিল। পরবর্তী ধাপগুলাতে যা দৃশ্যমান যা হয়েছে সেটা দেশবাসী সহ আপনারাও দৃশ্যমান হয়েছেন। এবং 15 সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা কিন্তু অংশগ্রহণ করেছিলাম। আমাদের দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গাড়ি বহরে বাংলা মোটরে কিভাবে নির্যাতন হামলা করেছিল সেটা দেশবাসী সহ কারা করেছিল, দেশবাসী সহ আপনারাও দেখেছেন, দেশবাসী থেকে তার ফুটেজ এখনো আপনারা হয়তো খুঁজে পাওয়া যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি আমার কথাটা শেষ করতে দেন প্লিজ। তো এখন এই অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচনে যখন যাচ্ছি, আমাদের দলের চেয়ারপারসন থেকে শুরু করে বাবু গয়েশ্বর রায়, তারপর মির্জা আব্বাস থেকে শুরু করে নির্বাচনে যারাই অংশগ্রহণ করছে তারাই কিন্তু বিভিন্ন সময় হামলার শিকার হয়েছে। এখন আপনি আসেন, আমরা নির্বাচন করলাম, নির্বাচন করতে যখনই যাব তখনই আমাদের নেতাকর্মীদের নামে মামলা আসবে। 18 সালে আমি আপনার প্রধানমন্ত্রীর দপ্তরে আমি 3000 নেতাকর্মীর গায়েবী মামলার তালিকা আমি সহদপ্তর সম্পাদক হিসাবে যখন সংলাপ চলছিল সেই সময় কিন্তু আমি পুষাই দিয়ে আসছিলাম। তো এই গায়েবী মামলায় সারা দেশের নেতাকর্মীরা ছিল। এখন আমাকে নির্বাচন করতে আপনি বলছেন, নির্বাচনে প্রিজাইডিং অফিসার কারা থাকবে? প্রিজাইডিং অফিসার থাকবে শিক্ষকরা, ম্যানেজিং কমিটির সভাপতিকে, সারা বাংলাদেশে ম্যানেজিং কমিটির সভাপতি সরকারি দলের কোনো না কোনো সদস্য, আপনার ইএনও, ওসি থেকে শুরু করে সকলেই সরকারি দলের সমর্থকদেরকেই কিন্তু তারা প্রিভিলেজ করবে। এখন এই অবস্থায় আপনারা আমাকে নির্বাচনে বলছেন, তো এই শৃঙ্খলিত অবস্থায় ইএনও, ওসি, টিএ, তারপরে নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার সকলেই যখন সরকারি দলের পক্ষে কাজ করবে তখন আমি নির্বাচনে অংশগ্রহণ করে আমার কি অবস্থা দাঁড়াবে? আপনার পয়েন্ট ক্লিয়ার। আরেকটা জায়গা আসছি, কিন্তু প্রাথমিক আলোচনা আমাকে প্রারম্ভিক আলোচনা সবাইকে সময় যাবে। নির্বাচিত হওয়ার পরেও তো আমি থাকতে পারবো না, কারণ আমার রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র বুলবুল, আমার গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র মান্নান কিন্তু মেয়াদ পূর্ণ করতে পারেন। এরকম অনেক উপজেলা চেয়ারম্যান একটা ঠুকনো মামলা দিয়ে তাকে। আপনার পয়েন্ট একদম ক্লিয়ার। যদি রেজাউল ইসলাম ভূঁইয়া আপনি যদি শুনে থাকেন বিএনপি সহদপ্তর সম্পাদকের যে বক্তব্যটি, যেটা বলছিলেন যে আসলে নির্বাচন করেও কি হয়, না করেও কি হয়, যেভাবে প্রশাসন যন্ত্র সাজানো বা নির্বাচন পদ্ধতি সাজানো তার অভিযোগের ক্ষেত্রে বলছি যে তিনি যেভাবে বলছেন এই নির্বাচনে আসলে তিনি কোনো ফলাফল দেখে না। তো এইরকম একটা নির্বাচনে আসলে জাতীয় পার্টি তাও প্রতীক নিয়ে যাচ্ছে, কি আশা করছে জাতীয় পার্টি আসলে এই নির্বাচনে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 2 বিজ্ঞ সহ আলোচক এবং যারা দেখছে যমুনা টিভির দর্শকবৃন্দ, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
উপজেলার নির্বাচনটা একটা স্থানীয় সরকার নির্বাচন, এবং এটা আমরা গত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাহেব একটা প্রস্তাব উপস্থাপনের মধ্যে দিয়ে দলীয় প্রতীকে গিয়েছে। তার আগ পর্যন্ত এটা দলীয় প্রতীকের বাইরেই ছিল। আওয়ামী লীগের ব্যাপারটা একটু অন্যরকম। এটা হলো আপনার দলীয় প্রতীক, আজকে যদি বিএনপি নির্বাচনে আসতো তাহলে আওয়ামী লীগ দলীয় প্রতীক ছাড়া থাকতো না, বেশি হইতো। এবং দলীয় প্রতীকটাতে যখন এসছিল তার আগে নির্বাচনগুলোতে স্থানীয় সরকারে বিএনপি প্রাধান্য ছিল, তখন নির্বাচনটাকে দলীয় প্রতীকে নিয়ে আসা হয়েছে। ধারণা হলো এরকম যে দলীয় প্রতীকে আসলে মূলত বাংলাদেশের সংবিধান এবং গণপ্রজাতন্ত্রের সব কিছু মিলে জেলে যেটা হয় যে নির্বাচন কমিশন নির্বাচন করবে। কিন্তু নির্বাচন কমিশন তো একটা দন্তবিহীন বাক, তার না আছে লোকবল, না আছে ক্ষমতা, না আছে কোনো কিছু। তাকে ডিপেন্ড করতে হয় নির্বাহী বিভাগের উপরে। নির্বাহী বিভাগের একটা লোক যখন এই নির্বাচনগুলোকে প্রভাবিত করে, তার কোনো শাস্তির বিধান আমাদের সংবিধান কিন্তু নির্বাচন কমিশনকে দেয় নাই। ওই লোকটা যখন নির্বাচনের বিপক্ষে একটা প্রার্থীর পক্ষে একটা দলের পক্ষে যায়, তখন তার শাস্তি দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ওই ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয়। যার কারণে এখন দেখা গেছে যে নির্বাচন কমিশনের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হয়েছে যে নির্বাহী বিভাগের লোকজন নির্বাচনকে প্রভাবিত করে, নির্বাহী বিভাগের লোকজন সরকারি দলের সাথে ওটোভাবে থাকতে পছন্দ করে। এতে ওনাদের প্রমোশন ডিমোশন সব কিছু হয়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা একটা অন্যতম প্রধান একটা অবস্থান, এবং অন্যান্য দলগুলো না আসারও এটা একটা কারণ। দলীয় প্রতীকটা যখন সুবিধা প্রতীক ছাড়া যখন সুবিধা হচ্ছিল না, তখন এটাকে দলীয় প্রতীকে নিয়ে যাওয়া হলো। আবার যখন কোনো শক্তিশালী প্রতিপক্ষ নাই, তখন এটাকে দিয়ে দেওয়া হলো যে না, প্রতীক ছাড়া নির্বাচন করা যাবে। আমি মনে করি এটার পিছনে অন্য আরেকটা কারণ আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ঘটনাটা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে ওরা কৌশল বলছে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হলো এরকম যে এটা আসলে কৌশল না। এটা হলো যে আপনার একটা দলের প্রার্থী দাঁড়াবে তার প্রতীক নিয়ে, ওই দলের নেতা ওই দলের অন্য প্রার্থীকে বলে তার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হোক, তার বিরুদ্ধে ডেমি প্রার্থী হোক, এবং এটাকে আমরা কৌশল বলছি, এবং কৌশল বলে আমরা চালিয়ে নির্বাচন করে আসছি। কিন্তু রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনি বলছিলেন ধরেন আওয়ামী লীগ যদি তার তর্কের ক্ষেত্রে ধরেও নিলাম যে আওয়ামী লীগ তার অভ্যন্তরীণ কোন্দল যেটা তৈরি হয়েছে তৃণমূলে গিয়ে, সেটাকে থামাতে গিয়ে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। কিন্তু এইটা তো আইন তোর পরিবর্তন হয়নি। যে চাইবে সে প্রতীক নিয়ে থাকতে পারবে, যে চাইবে না সে প্রতীক নিয়ে থাকবে না। আমার কথা সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, কিন্তু জাতীয় পার্টির সিদ্ধান্তটা আমি বুঝতে চাইছি। জাতীয় পার্টি তো প্রতীক নিয়ে থাকতে চাইছে। জাতীয় পার্টি বলছে কমিশন এখানে অযাচিত হস্তক্ষেপ করে, ডিসি, এসপি, পুলিশ সবাই এক ধরনের জোটের মধ্যে আছে। তাহলে এইটার মধ্যে ঢুকে আসলে জাতীয় পার্টি কি পায় আসলে? আমি আমার এই অংশটা শেষ করে আপনার অংশটাতে যেতে চাচ্ছিলাম। প্রথমে এই প্রশ্ন করছিলাম, আমি যেটা বলতেছিলাম যে বিএনপি না আসার কারণে প্রতীকের ব্যাপারটা হালকা হয়ে গেছে। আর গত দ্বাদশ সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগ, বিদ্রোহী আওয়ামী লীগ, ডেমি আওয়ামী লীগের মধ্যে আভ্যন্তরীণ যে কোন্দলটা হয়েছে, যে হাঙ্গামা হয়েছে, যে মারামারি হয়েছে, এটা থামানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সমস্ত যারা নির্বাচন করছে প্রার্থী প্রতীক নিয়ে, প্রতীক ছাড়া সবাইকে ডেকে কথা বলতে হয়েছে, এমপিদেরকে ডেকে কথা বলতে হয়েছে, স্বতন্ত্র এমপিদেরকে কথা বলছে। তারপরও বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটছে, হাঙ্গামার ঘটনা ঘটছে। এই জায়গাটাতেও এই জিনিসটাকে করার জন্য প্রতীকটাকে তোলা হয়েছে বলে আমি মনে করি। এই প্রতীকের ব্যাপারটা। এবার জাতীয় পার্টির ব্যাপার। জাতীয় পার্টি গত দ্বাদশ সংসদ নির্বাচনের যে একটা বাজে আমরা যে একটা পেয়েছি, যে নির্বাচন কিভাবে প্রভাবিত হয়, নির্বাচন আপনি দেখবেন 3টা পর্যন্ত নির্বাচন কমিশনের যে ঘোষিত ফলাফল সেটা হলো 27%। 4টার সময় ভোট শেষ, 4টার সময় ঘোষণা দিলেন, 4টার পরে রাত্রের বেলা যে ভোট হয়েছে 40.8%। তার মানে 16% ভোট 1 ঘন্টায় হলো, আর সারা দিনে 7 ঘন্টায় হলো 6.something 7% ধরেন। তাহলে ডাবলেরও বেশি ভোট 1 ঘন্টা কীভাবে আসলো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এই নানাবিধ ব্যাপার স্যাপার মিলে জাতীয় পার্টি মনে করছে যে উপজেলা নির্বাচনে খুব বেশি একটা সুবিধা হবে না। দলগতভাবে আমরা একটা অপশন রেখেছি, যারা ইচ্ছা হয় ইলেকশন করবা, কোনো বাধ্যবাধকতা নেই। দলীয় প্রতীক ইলেকশন করতে পারো, দলীয় প্রতীক ছাড়াও যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন, আঞ্চলিকতার ব্যাপার আছে, আমাদের এলাকায় যেটা হয় আর কি, আর সারা বাংলাদেশে এটা আছে যে খালের এই পার ওই পার, এই অঞ্চল সেই অঞ্চল, পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চল, এরকম মিলে স্থানীয় সরকার নির্বাচন করা হয়। জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের ক্যারেক্টার কিন্তু ভিন্ন। সেই প্রেক্ষাপটে অনেকেই আমাদের স্বতন্ত্র ইলেকশন করছে,
তার সুবিধাজনক অবস্থান ছিল। অনেকে নির্বাচনে উৎসাহ পাচ্ছে না, অনেকে প্রতীক নিয়ে নির্বাচন করছে, সেটা সংখ্যা কম হতে পারে। ঠিক আছে, এর থেকে যে খুব একটা ফলাফল অতীত আমাদের আসে নাই। গত উপজেলা নির্বাচন সংসদের বিরোধী দল সরকার গঠন করতে চায় কি চায় না সেটা তো বড় প্রশ্ন হয়ে দাঁড়াবেই, কিন্তু আপনি যেভাবে বর্ণনা করছেন তাতে তো জাতীয় পার্টিকে আসলে জাতীয় পার্টির চরিত্র স্পষ্ট হচ্ছে না যে সে আসলেই বিরোধী দল কিনা। তাকে তো একটা সিদ্ধান্তে আসতে হবে যে না, যে আমি এই ধরনের ব্যবস্থাপনায় থাকবো অথবা থাকবো না। নির্বাচনে অংশগ্রহণ করলে কি বিরোধী দলের চরিত্র হারায়? না না না, সেটা বলছি না। নির্বাচন থেকে সরে গেলে কি বিরোধী দলের চরিত্র থাকে? না, আপনি বিরোধী দলের কাজটা কি? বিরোধী দলের কাজ হলো, আমরা বাংলাদেশের মানুষরা বিরোধী দল যেটা দেখে অভ্যস্ত, বিশেষ করে 90-এর পর থেকে, এই বিরোধী দল জাতি পারি না। এবং জনগণ ভোট দেয় বিরোধী দলকে সংসদে থাকার জন্য। 90 থেকে 2000 পর্যন্ত দেখবেন 3টা সংসদে, 96, 2001 পর্যন্ত বিরোধী দলরা সংসদেই ছিল না। তাহলে ওনারা যে ম্যান্ডেট নিলেন, 1.5 বছর 2 বছর পরে আওয়ামী লীগও বেরিয়ে গেছে বিরোধী দল থাকা অবস্থা, বিএনপিও বেরিয়ে গেছে বিরোধী দল থাকা অবস্থা। বিরোধী দলের জনগণের পক্ষে যে কথা বলার কথা, একটা কথা বলে নাই, তারা হয়েছে বিরোধী দল সাচ্চা। আর আমরা প্রত্যেকটা বিলে সরকারের বিপক্ষে বিল আনছি, সংশোধনী দিচ্ছি, কার্যকর বিরোধী দল যেটা সেটার ভূমিকা পালন করছি। এখন আমাকে প্রমাণ করতে হবে যে আমি বিরোধী দল কিনা। এটা হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে সংসদে যে ফাইল ছোড়া ছিল এবং টিভি স্ক্রিন বন্ধ করে দেওয়ার মতো যে পরিস্থিতি আওয়ামী লীগ বিএনপি সৃষ্টি করেছিল, কার্যত ওই বিরোধী দল আমরা না। এবং এই কারণে আপনার মনে হতে পারে নির্বাচন তো বিরোধী দল যাবে, নির্বাচনে বিরোধী দল যাবে না, এটার কোনো আছে নাকি? জি আচ্ছা, ঠিক আছে, আমি বিরোধী নেই, কিন্তু জাতীয় পার্টি আমি জানি না, আমি শুনতে চাইব নিশ্চয়ই টিপু ভাইয়ের কাছ থেকে যে আপনার কাছে মনে হয় কিনা যে জাতীয় পার্টি আসলে বিরোধী দল হিসেবে তার অবস্থান স্পষ্ট কিনা। পাশাপাশি আমরা জাতীয় দল পার্টি কিন্তু এটাও দেখেছি যে সংসদের বিরোধী দল হয়েও তাকে আমরা মন্ত্রিসভায় দেখেছি, তাদের অন্তত বেশ কয়েকজন সদস্য। এখান থেকে তো সূত্রপাত হয়েছিল জাতীয় পার্টিকে নিয়ে সন্দেহের জায়গাটা। জাতীয় পার্টি আসলে প্রকৃত অর্থে বিরোধী দল নাকি আসলে আওয়ামী লীগের একটা অ্যালায়েন্স হিসেবে সামনে আসছে, এটা নিয়ে একটু বিশ্লেষণ করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। বিরতির আগে যে প্রশ্নটা রেখেছিলাম যে আসলে সংসদটাকে আপনার কীরকম মনে হচ্ছে, যে জাতীয় পার্টিকে আসলে তার অবস্থানটা স্পষ্ট আপনার কাছে এক মনে হয় কিনা। পাশাপাশি এটাও যদি মানে প্রশ্নটা ওঠে যে ধরেন কেন বিএনপি তার তৃণমূলের নেতা কর্মীদেরকে আসলে নিরুৎসাহিত করছে। বিষয়টা কি এরকম যে আমরা অতীতেও দেখেছি যে যেটা বিএনপিরই হোক বা জাতীয় পার্টি হোক, যারা যে ক্রাইসিসটার মধ্যে দিয়ে যাচ্ছে, যে কেউ নির্বাচিত হয়ে গেলেই তারা একটা সময় সরকারের আনুকূল্য পাওয়ার চেষ্টা করেন, যার কারণে দল থেকেও তার এক ধরনের দূরত্ব তৈরি হয়, আন্দোলনের মাঠেও তাদেরকে ঠিকভাবে সেভাবে পাওয়া যায় না। এরকম কি কোনো কারণে আসলে আপনারা তাদেরকে নিরুৎসাহিত করছেন? আসলে আমি তো আপনাকে এর আগে প্রথমেই বলছি যে আসলে প্রথমত যেটা বললেন জাতীয় পার্টি, যেটা বিষয়টা আমরা ক্লিয়ার করি। জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হতে হতে একটা সময় অনেক নির্যাতনের পরেও কিন্তু ওরা 30-25টা সিট পেয়েছে। কিন্তু গত 10-15 বছরে গৃহপালিত সিট নির্বাচিত হইতে হইতে আজকে 11 সিট আসছে। এবং সেখানে দেখেন জাতীয় পার্টির মহাসচিবের আমি পোস্টার দেখেছি যে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত সিএম কাদেরও ছবি আছে, আবার আওয়ামী লীগের সভানেত্রীরও ছবি আছে। তো এটা নির্বাচন কমিশনের আইনেরও কিন্তু পরিপন্থী যে একটা দলের প্রধানের শুধুমাত্র ছবি থাকবে, আর কারো ছবি থাকতে পারবে না। তা নির্বাচন কমিশনের আইনের পরিপন্থী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কিন্তু তারা এই 11টা সিট নিতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। আগামীতে আমি জানি না যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি কোথায় যায় দাঁড়াবে, সেটা দেশের মানুষই পরবর্তী পর্যায়ে বুঝতে পারবে। তো সেই কারণে তারা কোন বিরোধী দল এটা তাদেরকে ক্লিয়ার করতে হবে মানুষের কাছে। নাহলে মানুষ এইভাবে আস্তে আস্তে 22টা সিট, আপনি যে কথা বলেন, কিছু রংপুরে 22টা সিট থেকে এসে 2-3টা সিটে এসে দাঁড়াইছে, যেখানে 22টা সিটে আওয়ামী লীগ বিএনপিও কিন্তু একটা সময় তাদের সাথে মোকাবেলা করতে পারেনি। আজকে সেখানে তারা 2-3টা সিটে পরিণত হয়ে গেছে। তো সেই অবস্থা থেকে পরিবর্তন করতে হলে জাতীয় পার্টিকেই সিদ্ধান্ত নিতে হবে যে মানুষের সাথে থাকবে। গত সংসদ নির্বাচনে সেটাতে কি বিএনপি হয়ে গেছিল? না, 11টা সিটে আমার হয়ে গেছে গা। বিএনপি তো আমি আপনাকে যে আপনার সাথে থাকলে আমরা আমার সাথে গৃহপালিত বিরোধী দল না থাকলে এটা তো আমরা প্রমাণ করতে পারি যে আপনার এইভাবে এই টক শোতে এইভাবে কথা বলা উচিত। আপনার মহাসচিবই তো প্রমাণ করছে যে এবং বিএনপি ওই জেলখানার মধ্যে যে অবর্ণনীয় ওনার কষ্টের যে দিয়েছে, উনি একটা রুমের মধ্যে 6 বছর বন্দি করে রেখেছিল। ওনার বাথরুমের মধ্যে এই বিএনপি সরকার ক্যামেরা লাগিয়েছিলেন, ওনাকে কারোর সাথে কথা বলতে দেয় না। মানুষের মধ্যে সিম্পিতি বেড়েছে। জাতীয় পার্টি জাতীয় পার্টির বিরোধী দলীয় চরিত্র মানে প্রকাশ পেয়েছিল। বিরোধী দলের চরিত্র তো জাতীয় পার্টির 91 সালের বিরোধী দল কিন্তু ছিল না 91 সালের নির্বাচনে।
তখন আমরা ভালো করেছি। বিরোধী দলের চরিত্রটাকে আপনি যেভাবে ফুটায় তোলার চেষ্টা করতেছেন, আসলে বিরোধী দলের ব্যাখ্যাটা আমার দেওয়ার একটু হবে। 91 সালে আমি কোনো বিরোধী দল ছিলাম না, আমি সরকারি দল থেকে এসে নির্বাচন করেছি, আমি 33টা আসন পেয়েছি, আমি 17% ভোট পেয়েছি। 96 সালে আমি বিরোধী দল ছিলাম না, 96 সালে বিরোধী দল ছিল আওয়ামী লীগ, বিএনপি। সেই নির্বাচনেও আমি কিন্তু 35টা আসন পেয়েছি। 2001 সালেও আমি 14টা আসন পেয়েছি, নৌকা দানিশ শেষের সাথে নির্বাচন করে। আমার শুরু হয়েছিল যখন আমি মহাজোটের সাথে যুক্ত হয়েছি, তখন থেকে আমার কমা শুরু হয়েছে। এই কমার ক্রমবর্ধমান আমরা এখন পর্যন্ত আছে। তার মানে 2-3টা কারণ এর মধ্যে থাকতে পারে। প্রথমত কারণ হলো যে রাজনৈতিক ক্ষেত্রে যেই গুণগত পরিবর্তন নির্বাচনের ক্ষেত্রে, আমরা যদি মহাজোটের অংশীদার হয়ে এটার অংশীদার আমরা হয়েছি। জনগণ ভোট কেন্দ্রে যেভাবে আসার কথা, ইন প্র্যাকটিক্যাল সেভাবে আসছে না। আপনি ভোটের রেশিও যে করবেন যে এত বেটি কত পাইল, কত পেল, আপনি টোটাল ভোট কেন্দ্রে কত ভোটার আসলো সেইটা বিবেচনা করেন। 96 কত আসছে, 24 কত আসছে, সেইটা যদি প্রকৃত বিবেচনা করতে পারে, নির্বাচনের পরে আস্থা অনাস্থার ব্যাপারটা জনগণের মধ্যে, জনগণ মনে করছে মহাজোট হওয়ার পরে 14 পর থেকে যে আওয়ামী লীগ মানে বিজয়, আওয়ামী লীগ নৌকা মানে বিজয়, নৌকা ছাড়াও আওয়ামী লীগ হলে বিজয়। সেই জিনিসটাকে প্রেক্ষাপট বিবেচনা করলে আপনার রাজনীতির ব্যাপারটা পরিষ্কার হবে। এক, দ্বিতীয়ত হলো যে আপনি বলতেছিলেন যে 11 জন দিয়ে করতে পারবে কি পারবে না, ব্যাপারটা 11 জনের মধ্যে না, আর 62 না 65 জন স্বতন্ত্র সেটার মধ্যে না। ব্যাপারটা হলো সংসদে নৌকার বাইরে প্রতিনিধিত্ব করছে মাত্র 2টা দল। আপনি বিবেচনাটা এইভাবে করেন, একটা দলের নাম জাতীয় পার্টি আর একটা দলের নাম কল্যাণ পার্টি। জাতীয় পার্টির 11টি আসন, এখন মহিলা সহ 13টি, আর কল্যাণ পার্টির 1টি আসন। এখন জাতীয় পার্টি সংসদে নাই, 1টি আসন দিয়ে, আর সংসদের যে ইমেজ থাকার কথা যেটা সাইম বলল, এই ইমেজটা কি রক্ষা হবে? স্বতন্ত্র এই যে কয়জনে হয়েছে স্বতন্ত্র, ওনারা আওয়ামী লীগের পদধারী লোক। তার মানে কি জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের পদের বাইরে এবং নৌকা প্রতীকের বাইরে, জাতীয় পার্টিকে এখন আওয়ামী লীগ যে পদের বাইরে এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকের বাইরে এই সংসদে মাত্র 12 জন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করছে। কাজেই 12 জন সংসদ সদস্য মধ্যে আমরা 11 জন, সংখ্যায় কোনো ব্যাপার না। গত অধিবেশন যদি আপনি দেখেন, জনগুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্টে জাতীয় পার্টির কথা বলছে, আমাদের মহাসচিব কথা বলছে। স্বাধীনতার পরে যে সংসদ হয়েছিল সেই সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা কত ছিল? 7 জন। কথা বলছে এক সুরঞ্জিত সাহেব একাই, তৎকালীন সময় গণতান্ত্রিক পার্টির, পরবর্তী উনি আওয়ামী লীগ এসছে, একাই কিন্তু সংসদে অনেকগুলা ভালো ভূমিকা আছে, অনেক ভূমিকা রেখে শেষ পর্যন্ত তার গন্তব্য আওয়ামী লীগ। হ্যাঁ, সেটা অন্য জিনিস। পরবর্তী রাজনীতির গন্তব্য এক জায়গায় থাকে এরকম হয় না, রাজনীতির গন্তব্য বিভিন্ন জায়গায়। থামাতে হচ্ছে আমাকে, প্রোডাকশন থেকে ভালোভাবে বলা হচ্ছে যে একটা বিরতি নিতে, আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করি। ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। অ্যাডভোকেট সাইম খান, যদি একটু আপনি বিশ্লেষণ করেন, খুব বেশি সময় দিতে পারবো না, আশা করি সবাই 2 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। আমরা এখন পর্যন্ত দেখছি যে বেশ কিছু জায়গা থেকে মানে এখনও ঐক্যবদ্ধ একটা আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনি কি এখনও মনে করেন যে আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের বাইরে গিয়ে মানে ডান বাম ইসলামী সব শক্তিগুলো এক হওয়ার বা এই ধরনের কোনো শঙ্কা আছে রাজনীতির মাঠে? দেখেন, এটা মানে আমাদের একেবারে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা লগ্ন থেকেই রাজনীতির যে জায়গাটা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে এই জায়গাটা আরও প্রকট হলো এবং দেশে স্পষ্টত 2টা বিভাজন হলো, একটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এন্টি ফোর্স। কিন্তু আওয়ামী লীগের এন্টি ফোর্সে আমরা সবসময়ই দেখেছি 0 + 0 = 0। তাই আমরা গত 15 বছর ধরে এই আওয়ামী লীগকে ফেলে দেওয়া আর আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করার যে আন্দোলন দেখেছি, এই আন্দোলনগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কারণ এগুলো হলো তাদের একটা মানে তাদের যে রাজনৈতিক শক্তিটা আছে, তাদের রাজনৈতিক মতাদর্শগত প্ল্যাটফর্ম, কিন্তু তারা কখনোই জনগণকে একসাথে নিতে পারেনি এবং জনগণের কাছে তারা কোনো আবেদন তৈরি করতে পারেনি, যে কারণে বারবার এই আন্দোলনের হাক ডাক দিয়েও তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশের রাজনীতিতে প্রথম প্রতিষ্ঠা করেছে, যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকার গঠন করে জনগণের সেবা করার জন্য সরকার গঠন করে এবং সেবার ব্রত
শর্ত নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করে। যা আমরা যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের পরিকল্পনা থাকে আওয়ামী লীগ স্টেজ বাই স্টেজ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে, এবং আপনি যদি দেখেন তার রূপরেখা দেখতে পাবেন। আমরা যখন 2008 সালে এসেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দশনেত্রী শেখ হাসিনা তখন সরকারের নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ, আজকের বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে দেখতে চাই, এবং বাংলাদেশের যে আওয়ামী লীগের পরিকল্পনা থাকবে। আপনি বলছিলেন যে বিরোধী দলগুলো রাজনীতির মাঠে হাক ডাক দেয়। আমরা যদি এর একটু অতীত ঘাটি তাহলে দেখবো যে হাক ডাক দিয়েও তো অনেক ধরনের জনসম্পৃক্ততা বা অনেক ধরনের আন্দোলন করা গেছে। এখন কেউ যদি এই অভিযোগটা করে যে আওয়ামী লীগ আসলে এই প্রতিপক্ষকে আসলে রাজনৈতিক শক্তি দিয়ে মোকাবেলা করেনি, আওয়ামী লীগ মোকাবেলা করেছে প্রশাসনিক শক্তি দিয়ে, সেটা কি ভুল হবে? আচ্ছা, আওয়ামী লীগ দীর্ঘ ঐতিহাসিক সংগ্রামের প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে আসা একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগকে যখন কেউ ক্ষমতায় থেকে মোকাবেলা করেছিল সেও নিশ্চিতভাবে রাজনৈতিক শক্তি দিয়ে মোকাবেলা করে নাই। আওয়ামী লীগকে তো মেরে কেটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সকল ধরনের উপায়ে মোকাবেলা করার চেষ্টা করেছে, কিন্তু তারপরে তো আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলেছে। তারপর আওয়ামী লীগ উদ্ভিদের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং জনগণকে সাথে নিয়ে সকল প্রতিরোধ আন্দোলন সংগ্রাম করে সফল হয়েছে। তো একটা রাজনৈতিক দলের সফলতাই তো ওইখানে যে তার এই আদর্শিক মোটোটা কি এবং সে জনগণকে কিভাবে সম্পৃক্ত করবে, এবং সম্পৃক্ত করে আজকে বিএনপি যে জনগণকে সম্পৃক্ত করতে পারতেছে না এটা তার এক ধরনের ব্যর্থতা, আর আওয়ামী লীগ জনগণের সাথে আছে এটা হলো তার মাইনাস পয়েন্ট। জি, তাইফুল ইসলাম টিপু, আপনি কি বলবেন? এক্ষেত্রে তো দেখছি যে রাষ্ট্রযন্ত্রের কথা তিনি বলছিলেন যে আসলে সরকার যে যখন থেকেছে সেও তো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। এখন সেই জায়গা থেকে আপনাদের দলের মহাসচিবকে দেখছি যে আসলে সবাইকে এক হয়ে এক কণ্ঠে সোচ্চারের কথা বলছেন, কিন্তু এটাও বলছেন যে শুধু রাজপথেই নয়, তিনি রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দেবে কে? আমি আপনার প্রসঙ্গ আসার আগে দুইটা প্রশ্ন উত্তর দিই। সেটা হচ্ছে যে আমার সাইম ভাই বলছে 87 জন বিএনপি নেতা গত নির্বাচন করছে। আসলে 87 জন কোনো নেতা, একজন নেতাকেই তারা ভাগায় নিয়েছে, সে ব্যারিস্টার শাহজাহান ওমর, জেলখানা থেকে বাইর করে ওয়ারেন্ট অবস্থায় নিয়ে যায় তারা, এবং তারা নির্বাচন করাইছে। বিএনপির কোনো নেতাকর্মী গত নির্বাচনে কোনো অংশগ্রহণ করে নাই। যে কেউ খন্দকার এরা সবাই বহিষ্কৃত ছিল, এবং বিএনএ এই 7ই জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে সরকারি দল, বর্তমান সরকারি দল বাংলাদেশের এই যে সব দলগুলা নির্বাচনে গেছে তাদেরকে রাজনৈতিক পতিতাতে পরিণত করে রাস্তায় ফেলাই দিছে। সকল রাজনৈতিক যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা কিন্তু রাজনৈতিক পতিতা হিসাবে এখন রাস্তার মধ্যে পড়ে আছে। তাদের কিন্তু আর জনগণ গ্রহণ করতেছে না, কেউ গ্রহণ করছে না। তাদের কি অবস্থা আপনারা নিজে বুঝছেন। এটা কি বিএনপির ভাষ্য? এটা বিএনপির ভাষ্য? জি, না, জনগণের ভাষ্য। ওকে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিচ্ছে যে তারা এই যে, কারণ আওয়ামী লীগের তৃণমূলের কোনো নেতাকর্মীর এই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কার্যকরী হবে না। কারণ ইতিমধ্যে গত 15 বছরে মসজিদ কমিটি, স্কুল কমিটি, ম্যানেজিং কমিটি, মাদ্রাসা কমিটি, সব কমিটি বিনা ভোটে তারা নির্বাচিত হওয়ার প্রক্রিয়াতে তারা চলে গেছে। এইটা একটা নিশায় পরিণত হয়ে গেছে। এটাকে ইচ্ছা করলেই আমি আওয়ামী লীগের সভানেত্রী এটাকে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমার বিশ্বাসের জায়গাতে আমি বলতেছি, আমার দেখার জায়গা। কিন্তু রাষ্ট্রযন্ত্রকে ধাক্কা দেবে কে? আমি যেটা বলি সেটা হচ্ছে যে দেশে যখন অপরাজনীতি থাকে, অপশাসন থাকে, তখন বিশ্বের বিভিন্ন দেশে দেখছেন সেখানে দীর্ঘ সময় লাগে। আজকে বলছে যে জনগণ আমাদের সাথে নাই। জনগণ যদি তাদের সাথে থাকতো, এত চেষ্টা করার পরে 41% ভোট দেখানো হয়েছে, তার মানে 61% তাদের সাথেই 61% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। আর পরিসংখ্যানে আমাদের কাছে যে পরিসংখ্যান আছে 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। তার মানে এই মানুষগুলো সংগঠিত হচ্ছে। এখন রাষ্ট্রযন্ত্রের একটা বিরুদ্ধে লড়াই করতে হলে আপনি দেখেন আজকে সরকারি দল যে জায়গায় নিয়ে গেছে, সাইম ভাই একদিনকে সাফার হতে হবে, কারণ টোটাল রাজনীতিটাকে ধ্বংস হয়ে গেছে। রাজনীতি ধ্বংস হওয়ার কারণে আজকে বেনজির আহমেদের মতো লোকদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বাড়াচ্ছে। এটা রাজনীতিবিদরা এই প্রশাসনকে ব্যবহার করলে প্রশাসনরা আজকে দাম্ভিকতার সাথে বেনজির আহমেদের উদাহরণ তুলছিলেন। উনি ইতিমধ্যে আমরা দেখছিলাম যে বিভিন্ন মাধ্যমে তিনি বক্তব্য দিয়ে দাবি করছেন যে তার বিরুদ্ধে আসলে ভুল প্রতিবেদন প্রচার করা হচ্ছে। যাই হোক, আমরা যেহেতু উনি আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে নেই, আমি এটা জানিয়ে রাখলাম। আসলে আমি মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া আপনার বিশ্লেষণে শুনতে চাই। আমি গণমাধ্যমে পড়ছিলাম জাতীয় পার্টি নিয়ে বেশ কিছু আর্টিকেল, সেখানে একটা জায়গায় এমন মন্তব্য করা হয়েছে যে জাতীয় পার্টির সামনে দিনের করণীয় বিষয়ে সেখানে বলা হচ্ছে যে মান ইজ্জত বাঁচাতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে, এই ধরনের নির্বাচন থেকে সরে দেওয়াটা কথা বলা হচ্ছে। পাশাপাশি
পাশাপাশি বলতেছে এজেন্ডা ভিত্তিক রাজনীতি করার কথা বলা হচ্ছে, এবং পাশাপাশি বলছে যে আওয়ামী লীগের সাথে গুটুর গুটুর না করে সে তার প্রকৃত রাজনৈতিক চরিত্র নিয়ে সামনে আসবে। এরকম 3টা সাজেশনের কথা বলা হয়েছে। এখন আমরা এটাও লক্ষ্য করছি কেউ কেউ একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিচ্ছেন এই সরকারকে হঠাতে। এরকম ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে জাতীয় পার্টির অবস্থানটা কি হবে? প্রথমত আপনি যে 3টা উপদেশ দিল যে বুদ্ধিজীবীরা, ওরা কারা? গণমাধ্যম নিশ্চয়ই বলে আপনি। ও না, গণমাধ্যম কারা? গণমাধ্যমে বিভিন্ন চরিত্র আছে। গণমাধ্যম এখন আর গণমাধ্যম কর্মীর কাছে নাই। গণমাধ্যম বিভিন্ন ইয়ার কাছে, কর্পোরেটের কাছে এমন হয়ে গেছে যে ওই কর্পোরেট হাউস যেটা প্রেসক্রাইব করে ওইটা গণমাধ্যম বলে। এটা হলো বাস্তব। আগে গণমাধ্যম ছিল হলো সাংবাদিকদের কাছে, এই অবস্থা নাই। জাতীয় পার্টি কি করবে, কোন এজেন্ডা বাস্তবায়ন করবে, এটা জাতীয় পার্টি ঠিক করবে। আমি এই মুহূর্তে নির্বাচন করে আসছি, আমি এই মুহূর্তে আন্দোলনে যাব কি না, এটা আমাদের বর্ধিত সভা সামনে আছে, আমাদের প্রেসিডিয়াম আছে, আমাদের বডি সিদ্ধান্ত নেবে। এটা এর বাইরের সিদ্ধান্ত কোনো নেই। আর আমি আন্দোলনে শরিক হইলেই আমি সাচ্চা দল হইলাম, আর আন্দোলনে না গেলে আমার দলের কোনো অস্তিত্ব থাকবে না, এইটাও তো বিশ্বাস করার মতো কারণ নাই। উনি যেটা বললেন আওয়ামী লীগ আসে সেবার জন্য, আমরা দেখছি, আমি মোটামুটি বড় ছিলাম তখন, 74 সালের দুর্ভিক্ষ কীভাবে মানুষ মারা গেছে, আওয়ামী লীগ সেবাটা আমরা ওই জায়গার মধ্যে পাইছি। একদলীয় শাসন কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাকশালের নামে, সেইটা আমরা পাইছি। আর এখন এই 3বার আসার পরে আওয়ামী লীগ উন্নয়নের ছোঁয়া হয়েছে, এটা বাস্তবতা। কিন্তু সেই উন্নয়নের পাশাপাশি আমার প্রত্যেকটা মানুষের মাথা পিছু কিন্তু একটা ঋণের বোঝা হয়েছে। সেই বোঝাটা কথা আওয়ামী লীগের কোনো নেতার সংসদও বলে না, গণমাধ্যম কর্মীরাও বলে না যে উন্নয়নের এই স্বর্ণযুগে আমার মাথার উপরে 1,05,000 টাকা ঋণ, এই কথাটা আসে না। দ্রব্যমূল্যের আকাশচুম্বী, এই কথাটা আসে না। বেগম পাড়া হয়েছে, এই কথাটা আসে না। 20টা ব্যাংক রুগ্ন হয়ে গেছে, 10টা ব্যাংককে আর ব্যাংকের সাথে মিলিত করতে বলছে না। না, এই সেবা দেখেন না, আওয়ামী লীগের সেবাটা দেখে নেন। দুর্নীতির ব্যাপকতা অধিক, মানে এমন কোন সেক্টর নাই যেখানে হয় নাই। ইভেন সার্টিফিকেট, একটা বোর্ডের চেয়ারম্যান সার্টিফিকেট, সেটা জাতীয় পার্টিকে দায় এড়াতে পারবে। 2009 সাল থেকে তো জাতীয় পার্টি এটা বলছে, বিরোধী দল থেকে আমি যে বলছি, এটা হলো আমার দায়, এটা হলো আমার কর্তব্য। কোথাও সুশাসন নাই। প্রধান বিচারপতিকে কিভাবে দেশ ছাড়া করা হয়েছে জাতি দেখে নাই, দেশ থেকে বাধ্য করা হয়েছে এটা দেখে নাই। এরকম অসংখ্য কাজ ওনারা সেবার নামে করেছে। এখন আপনি অনেকগুলো প্রসঙ্গ তুলছেন, এখন সাইম চাইবে তাকে দিতে, কিন্তু তীব্রভাবে চাইবে। আমি এখন আসলে সময় দিতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আমাকে বারবার বলা হচ্ছে একটা অনুষ্ঠান শেষ করতে হবে। আজকের মতো শেষ করছি। নিশ্চয়ই আরেকদিন আমরা এই প্যানেল নিয়ে বসবো, আর অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো। আজকের মতো অ্যাডভোকেট সাইম খান, রেজাউল ইসলাম ভূঁইয়া এবং তাইফুল ইসলাম টিপু, আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় দিয়েছেন, মন্তব্য করেছেন। আর এই ছিল 24 ঘন্টা কাল। ভালো থাকবেন।